23শে জুন 2007 হরিয়ানার নারনৌল এলাকার একটা খালে কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই অদ্ভুত ধরনের একটা প্লাস্টিকের বস্তা ভাসতে দেখেন। বস্তাটা ভেসে ভেসে যখন কিছুটা পাড়ের দিকে এগিয়ে আসে, তারা ফিল করেন পুরো এরিয়াটা একটা অস্বাভাবিক দুর্গন্ধে ভরে উঠেছে। কোইন্সিডেন্টলি ঠিক একই সময় ওখান থেকে একটা পুলিশের জিপ পাস হচ্ছিল। ভিড় দেখে পুলিশের গাড়িটা ওখানে থামে। পুলিশ এই গন্ধটা খুব ভালোভাবেই জানত। তারা সাথে সাথে একজন সাফাই কর্মীকে ওই খালে নামায় আর বস্তাটা উপরে নিয়ে আসে। আর তখনই দেখা যায় ওই বস্তায় থাকা একটা ছোট্ট ফুটো দিয়ে বাইরে বেরিয়ে আছে একটা মানুষের ক্ষতবিক্ষত হয়ে যাওয়া রক্তমাখা আঙুল। তাড়াতাড়ি বস্তার মুখ খোলা হয় আর তার ভেতর থেকে বেরিয়ে আসে অল্প বয়সী একটি ছেলের পচা গলা মৃতদেহ। লাশটা দুটো হাত পা শক্ত করে বাঁধা ছিল, তার মুখ সম্পূর্ণ থেতলানো ছিল আর অর্ধেক বডি এতদিনে প্রায় গলে গিয়েছিল। আর ঠিক একই দিনে ওই এলাকা থেকে 16 কিলোমিটার দূরে স্যান্ডলানা গ্রামের পাশের ক্যানাল থেকেও একই রকম দেখতে আরও একটা বস্তা উদ্ধার হয়। আর সেই বস্তা ওপেন করতেও বেরিয়ে আসে এক বিভৎস লাশ। এই লাশটা ছিল একটা অল্প বয়সী মেয়ের। তার শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ আর বডির উপরে ঘুরে বেড়াচ্ছে ম্যাগটস। আর যখন পুলিশ এই দুটো বেওয়ারিশ লাশের তদন্ত শুরু করে, উঠে আসে এক ভয়ঙ্কর তথ্য। তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ কথা হবে ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক অনার কিলিংয়ের ঘটনা, যা দুটো নিষ্পাপ তরতাজা প্রাণকে চিরতরে শেষ করে দিয়েছিল। যারা জানেন না তাদেরকে বলে দেই, অনার কিলিং হলো এমন এক ধরনের খুন যেখানে কোনো ব্যক্তিকে বাইরের কেউ নয়, বরং তারই পরিবারের কেউ হত্যা করে নিজেদের সম্মান বাঁচানোর জন্য। আর বেশি কিছু না বলে চলুন শুরু করি আজকের কাহিনী। এই যে গ্রামটি আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম কারোরা। আর এই গ্রামেরই এক হতদরিদ্র পরিবারের সন্তান মনোজ। তার বয়স ছিল মোটামুটি 23-এর কাছাকাছি। তার একটা ছোট্ট ইলেকট্রনিক্সের দোকান ছিল আর তার নিজের বলতে ছিল শুধুমাত্র তার বুড়ি মা চন্দ্রপতি, এক ছোট ভাই আর দুটো ছোট ছোট বোন। মনোজের বাবা মারা যাওয়ার পর থেকে তার পরিবারের সমস্ত দায়িত্ব তার উপরেই ছিল। তবে এই কয়েকজন ছাড়াও মনোজের জীবনে আরও একজন ছিল, তার বিষয় একটু পরে আপনাদেরকে বলবো। তারিখটা ছিল 2007 সালের 6ই মার্চ। সকালবেলা মনোজ পরীক্ষা দিতে যায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা বিষয় সে ফেল করেছিল আর এদিন তার সেই সাবজেক্টের পরীক্ষা ছিল। কিন্তু এদিন দুপুর বেরিয়ে বিকেল হয়ে যায়, একটা সময় রাতও হয়ে যায়, কিন্তু মনোজ আর বাড়ি ফেরে না। স্বাভাবিকভাবেই মনোজের মা চন্দ্রপতি বেশ চিন্তায় পড়ে যান। তিনি বাড়ির আশেপাশে বেশ কয়েকজনকে মনোজের ব্যাপারে জিজ্ঞাসা করেন। আর এই সময় চন্দ্রপতি জানতে পারেন ওই গ্রামের আরও একজন সকাল থেকে নিখোঁজ, আর সেটা হলো 19 বছর বয়সী বাবলি। আর এই ঘটনার পর লোকজনের দুয়ে দুয়ে চার করতে বেশি সময় লাগেনি। কিছু সময়ের মধ্যেই পুরো গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে মনোজ বাবলিকে নিয়ে পালিয়ে গেছে। এবার আস্তে আস্তে গ্রামের মধ্যে আরও বেশ কিছু কথা উঠে আসে। জানা যায় 2005 থেকেই মনোজ আর বাবলির মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল আর ধীরে ধীরে সেটা ভালোবাসার রূপ নেয়। কিন্তু তারা খুব ভালোভাবেই জানতো যে তাদের এই সম্পর্ককে তাদের গ্রামের মানুষেরা ভালো নজরে নেবে না, কারণ ওই গ্রামের চোখে তারা ছিল ভাই বোন। আসলে কারোরা গ্রামে যারা বসবাস করতেন তাদের বেশিরভাগই হলেন জাট সম্প্রদায়ভুক্ত। আর জাট কমিউনিটিতে একটি স্ট্রিক্ট রুল আছে, একই গোত্রের অন্তর্ভুক্ত একটি ছেলে ও একটি মেয়ের সম্পর্ক হবে শুধুমাত্র ভাই ও বোনের। মানে তাদের মধ্যে কেউ প্রেম বা বিয়ের কথা কল্পনাও করতে পারে না। আর যদি এমন কিছু ঘটে তাহলে সেটা শুধুমাত্র ভুল নয়, বরং এক ভয়ঙ্কর পাপ, যার প্রায়শ্চিত্ত ছিল শুধুমাত্র মৃত্যু। আর দুর্ভাগ্যবশত মনোজ এবং বাবলি দুজনেই ছিল বানওয়ালা গোত্রের অন্তর্ভুক্ত। তারা খুব ভালোভাবেই জানতো যে তাদের সম্পর্ককে এই গ্রামের মানুষেরা কোনোদিন মেনে নেবে না, তাই দুজনে প্ল্যানিং করে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। যেদিন তারা পালিয়েছিল তার পরের দিন মানে 7ই মার্চ মনোজ আর বাবলি চণ্ডীগড়ের এক দুর্গা মন্দিরে বিয়ে করে আর শুরু করে তাদের নতুন জীবন। এদিকে মনোজ যখন বাবলির সিঁথিতে সিঁদুর পরাচ্ছিল, ঠিক তখনই তাদের গ্রামে খাপ পঞ্চায়েতের মিটিং বসেছিল। আর এই মিটিংয়ের নেতৃত্ব দিচ্ছিল বাবলির নিজের পরিবারের সদস্যরাই, যারা তাকে ছোট থেকে ধীরে ধীরে বড় করে তুলেছে সেই মানুষগুলো। আর এই মিটিংয়েই তারা ঠিক করেছিল তারা মনোজ এবং বাবলিকে বিবাহের উপহার দেবে, আর সেটা ছিল জ্বলন্ত চিতা। এর মধ্যে বেশ কিছুদিন পার হয়ে যায়। মনোজ আর বাবলি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাদের সম্পর্ক অটুট থাকবে। কিন্তু কিছুদিন পরেই 26শে এপ্রিল বাবলির মা ওমপতি হঠাৎ করে থানায় গিয়ে মনোজ আর তার পরিবারের নামে
একটা অপহরণের মামলা দায়ের করে। পুলিশকে গিয়ে তারা জানায় যে মনোজ তাদের মেয়েকে প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে বাবলিকে তুলে নিয়ে গেছে। আর এই কমপ্লেন পাওয়ার পরে পুলিশকে তদন্তে নামতে হয়। এই কেসটা যখন কোর্টে ওঠে তখন আদালত মনোজ আর বাবলি দুজনকেই 16 জুনের মধ্যে কোর্টে হাজিরা দিতে বলে। গ্রামের অনেকেই ভেবেছিল যে এই দুজন হয়তো কোর্টে কোনোদিন আসবে না, তারা পালিয়ে বেড়াবে, কিন্তু অদ্ভুতভাবে সকলকে চমকে দিয়ে 15 জুন মানে ডেডলাইনের একদিন আগেই মনোজ আর বাবলি একসাথে কোর্ট রুমে হাজির হয়। এদিন কোর্ট রুমে বাবলি মনোজের হাত যেভাবে ধরে রেখেছিল এবং তাদের দুজনের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল তাতে কোর্ট বুঝে গিয়েছিল এটা কোনো অপহরণের মামলা নয়। আর বাবলিও প্রাপ্তবয়স্ক ছিল। সে কোর্টে সাফ জানায় নিজের ইচ্ছেতেই সজ্ঞানে মনোজকে বিয়ে করেছে আর তারা দুজনে এখন চণ্ডীগড়ে সুখে শান্তিতে নিজেদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। ফলে কোর্ট মনোজকে বেকসুর খালাস করে দেয়। কিন্তু এখানেই আসে একটা ছোট্ট টুইস্ট। মনোজ আর বাবলি কিন্তু খুব ভালোভাবেই জানত আইন তাদেরকে ক্ষমা করলেও তাদের গ্রামের লোক, তাদের পরিবারের লোক তাদেরকে ক্ষমা করবে না, বরং তারা আহত বাঘের মতো আরো বেশি হিংস্র হয়ে উঠবে। তাই কোর্টের কাছে মনোজ আবেদন করে যে পুলিশ যেন তাদের যথাযথ প্রোটেকশন দিয়ে অন্তত চণ্ডীগড় পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। আর মনোজের এই আবেদন কোর্ট শুনেছিল। তাদের নিরাপত্তার জন্য এসআই জাগবীর, হেড কনস্টেবল ধর্মপাল আর অন্যান্য কয়েকজন কনস্টেবলকে নিয়োগ করা হয়। সবকিছু ঠিকঠাকই ছিল। তারা প্রথমে চণ্ডীগড়গামী একটা বাসে ওঠে। কিছু নিউজ রিপোর্ট অনুযায়ী ওই বাসের মধ্যে মনোজ আর বাবলির সাথে হেড কনস্টেবল এবং অন্যান্য কনস্টেবলরাও ছিল। আর এসআই জাগবীর বাসের ঠিক পেছনেই অন্য একটা গাড়িতে তাদের ফলো করছিলেন। কিন্তু হঠাৎই পিপলি বাসস্ট্যান্ডের কাছে আসতেই পুলিশ তাদেরকে রেখে ওখান থেকে চলে আসে। আর ঠিক সেই মুহূর্তেই মনোজ নোটিস করে যে বাবলির পরিবারের সদস্যরা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে। যেন তেন প্রকারে মনোজ বাবলিকে নিয়ে লুকিয়ে একটা টেলিফোন বুথের ভিতর ঢুকে পড়ে। আর ওখান থেকে সে তার মাকে ফোন করে। সে তার মাকে জানায় যে মা, আমরা হয়তো আর চণ্ডীগড় ফিরে যেতে পারবো না, তাই এখান থেকে দিল্লির একটা বাসে উঠে পড়ছি। ব্যাস, এটাই ছিল মনোজের সাথে তার মায়ের শেষ কথা। এরপর তাদের সাথে যা যা হয়েছিল তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। মনোজ আর বাবলি যেভাবেই হোক গা ঢাকা দিয়ে দিল্লিগামী একটা বাসে উঠে পড়ে। কিন্তু বাবলির ফ্যামিলির লোকজন সেই বাসটাকেও ট্রেস করে ফেলে। আর ওই বাসটাকে মাঝ রাস্তায় রায়পুর জাতার নামের একটা গ্রামের কাছে থামানো হয়। আর বাসের ভেতর থেকে মনোজ আর বাবলিকে নামিয়ে আনা হয়। বিকেল 5টার দিকে পিপিলের পার্শ্ববর্তী একটা পুলিশ স্টেশনে একটা ফোন আসে। মাঝ বসে একজন লোক পুলিশকে জানায় যে কয়েকজন গুন্ডা একটা ছেলে আর একটা মেয়েকে স্করপিও গাড়িতে করে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছে। আর তিনি এটাও বলেন যে গাড়িটা ফুল স্পিডে কার্নালের দিকে এগোচ্ছে। পুলিশ যখন জানতে চায় যে তিনি আসলে কে, তার পরিচয় কি, তখন ওই ব্যক্তি জানায় তার নাম কুলদীপ, তিনি একজন ঠিকাদার। সঙ্গে সঙ্গে এক পুলিশ কনস্টেবল কার্নালের কন্ট্রোল রুমে ফোন করে আর এই পুরো ব্যাপারটা ইনফর্ম করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জানা যায় মনোজকে গাড়িতে বেঁধে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত টানতে টানতে নিয়ে যাওয়া হয়, যার ফলে তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এমন অবস্থা হয়েছিল যে তার মুখটাও ভালোভাবে চেনা যাচ্ছিল না। আর যে মুহূর্তে মনোজকে ওইভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গাড়ি চালাচ্ছিল মনদীপ সিং, যে একজন ভাড়াটে ড্রাইভার। আর ওই গাড়ির মধ্যে বসেছিল বাবলির নিজের কাকা রাজেন্দ্র সিং, তার ভাই সুরেশ, তার কাজিন গুরুদেব আর মামাতো ভাই সতীশ। মানে প্রত্যেকেই ছিল বাবলির কাছের মানুষ, তার আত্মীয়রা। এরপর তাদের দুজনকেই ভয়ঙ্করভাবে টর্চার করা হয়। প্রথমে বাবলির সামনেই মনোজকে মাটিতে ফেলে বেধড়কভাবে মারা হয়। আর শেষে তার গলায় একটা প্লাস্টিকের দড়ির ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়। আর এই ঘটনার সব থেকে নৃশংস পার্ট কোনটা জানেন? যখন বাবলির পরিবারের লোকজনেরা মনোজকে হত্যা করছিল, তারা বাবলিকে বাধ্য করে এই পুরো দৃশ্যটা নিজের চোখে দেখতে। বাবলিকেও প্রচণ্ড মারধর করা হয়। কিন্তু যখন তার এক নিকট আত্মীয় দেখল যে তাকে একেবারে শেষ করা যাচ্ছে না, তখন তার ভাই সুরেশ এগিয়ে আসে আর নিজের হাতে তার বোনকে কীটনাশক খাইয়ে মেরে ফেলে। এই পুরো হত্যাকাণ্ডের প্ল্যানিং কার ছিল জানেন? গঙ্গারাজের। এই গঙ্গারাজ ছিল বাবলির নিজের দাদু। তবে গ্রামে গঙ্গারাজের আরও একটা পরিচয় ছিল। তিনি ছিলেন ওখানকার খাপ পঞ্চায়েতের প্রধান নেতা আর স্থানীয় কংগ্রেসের একজন সদস্য। মানে ধরে নিন পুরো গ্রামটা তার কথাতেই উঠত আর বসত।
এই ঘটনার পর 4-5 দিন কেটে যায়, কিন্তু চন্দ্রপতি তার ছেলের আর কোনো খোঁজ পাচ্ছিলেন না। অবশেষে তিনি 20 জুন ছেলের নামে বুটানা থানায় একটা মিসিং ডায়েরি করেন। আর এটা হলো সেই থানা যে থানা সেদিন ওই ঠিকাদারের ফোন এসেছিল অপহরণের, কিন্তু সেদিন পুলিশ কন্ট্রোল রুমে জানানো ছাড়া আর কিছুই করেনি। লিখিত কমপ্লেন জমা হওয়ার পর পুলিশ আরও একবার কন্ট্যাক্ট করে সেই কুলদীপ ঠিকাদারের সাথে। আর এই তদন্ত শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই 23 জুন কিছু মানুষ নারনৌল এলাকার একটা খালে হাত পা বাঁধা অবস্থায় এক অল্প বয়সী যুবকের বস্তাবন্দির দেহ দেখতে পায়। আবার ওই একই দিনে হিসার জেলার একটা ক্যানাল থেকেও একটা মেয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়। আর দুজনেরই হাত পা একইভাবে দড়ি দিয়ে বাঁধা ছিল, তাদের শরীর পচতে শুরু করেছিল। এই কারণে পুলিশ বডিগুলোকে আইডেন্টিফাই না করেই পোস্টমর্টেম করিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলে। তবে 7-8 দিন পর যখন মনোজের পরিবারকে ওই মৃতদেহের জামাকাপড় দেখানো হয়, তখন মনোজের পরিবার সেগুলো চিনতে পারে। তারা কনফার্ম করে যে এগুলো মনোজেরই কাপড়। আর গয়না দেখে তারা আইডেন্টিফাই করে এগুলো তাদের ছেলের বউ মানে বাবলির। এবার সেদিন মনোজ আর বাবলিকে যে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গাড়ির একটা ছোট্ট ভিডিও করে রেখেছিল রোড কন্ট্রাক্টর কুলদীপ। সেই ভিডিও থেকে পুলিশ ওই গাড়ির নাম্বার বের করে, আর নাম্বারের সূত্র ধরেই পুলিশ গাড়ির মালিককে খুঁজে বের করে। কিন্তু মালিক জানায় যে এই গাড়িটা সেদিন সে চালাচ্ছিল না, আর ওই গাড়িটা তিনি ভাড়ায় খাটান। অবশেষে পুলিশ দেহ উদ্ধারের 3 দিন পর মানে 26 জুন গাড়ির চালক মনদীপকে আটক করে। যখন মনোজকে দড়ি দিয়ে বেঁধে গাড়িতে করে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মনদীপই ওই গাড়িটা চালাচ্ছিল। চাপের মুখে পড়ে মনদীপ এক এক করে আসল কালপিটদের নাম বলতে শুরু করে। প্রাথমিক তদন্তে মোট 16 জনের নাম উঠে আসে, আর এদের প্রায় সবাই ছিল বাবলির কাছের লোক। পুলিশ একে একে এই 16 জনের বাড়িতে রেইড করে, কিন্তু এদের মধ্যে প্রায় প্রত্যেকেই গা ঢাকা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের মোবাইল নাম্বারের লোকেশন ট্র্যাক করে এদের প্রত্যেককে অ্যারেস্ট করা হয়। আর জেরার সময় অভিযুক্তরা স্বীকার করে নেয় যে পুলিশকে কনফিউজ করার জন্য তারা মোট 2টো গাড়ি ব্যবহার করেছিল। একটা স্করপিও, যেটায় করে মনোজ আর বাবলিকে অপহরণ করা হয়, আর দ্বিতীয়টা ছিল মারুতি 800, যাতে করে খুনের পর সেই দেহগুলো নিয়ে খালের মধ্যে ফেলে দিয়ে আসা হয়। আর এই গাড়িটা চালাচ্ছিল বারুরাম নামের একজন ব্যক্তি, যে ছিলেন বাবলির নিজের মামা। কয়েকদিনের মধ্যেই পুলিশ গাড়ির ড্রাইভার বারুরামকে অ্যারেস্ট করে। এমনকি সেই গাড়িটাকেও স্ক্র্যাপ ইয়ার্ড থেকে রিকভার করা হয়। আসলে তাদের প্ল্যানিং ছিল স্ক্র্যাপ ইয়ার্ডে গাড়ির পার্টসগুলো খুলে খুলে সেগুলোকে পুরনো দামে বিক্রি করে দেওয়া, যাতে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায়। ওই গাড়িটার যখন ফরেন্সিক টেস্ট করা হয়, তখন গাড়ির ভেতরে মনোজের জামার 2টো বোতাম, বাবলির পায়ের ঘুঙুর, মাথার চুল, হেয়ার ক্লিপ, এমনকি তাদের কিছু পুড়ে যাওয়া ছবিও পাওয়া যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট যে এভিডেন্সটা পাওয়া যায়, সেটা হলো ওই গাড়ির পেছনের গেটে লেগে থাকা একটা রক্তের দাগ। আর এতদিনে ইনভেস্টিগেশনে পুলিশ এটাও বুঝতে পেরেছিল যে এই সম্পূর্ণ খুনের মাস্টার মাইন্ড গঙ্গারাজ। কিন্তু গঙ্গারাজের ওই গ্রামে এতটাই প্রভাব ছিল যে তাকে পুলিশও গ্রেপ্তার করতে পারছিল না। ইভেন পুলিশ যখন তাদের চার্জশিট জমা দেয়, তখন ওখানকার ডিএসপি একটা ছোট্ট স্টেটমেন্ট দেয় যে এই গঙ্গারাজকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে পুরো গ্রামের ল অ্যান্ড অর্ডার সিস্টেম ভেঙে পড়বে, গ্রাম জুড়ে আগুন জ্বলবে। মানে ভাবুন বাবলির দাদুর ঠিক কতটা পাওয়ার ছিল। এবার এদিকে যেহেতু মনোজের মা বাবলির পরিবারের বিরুদ্ধে এফআইআর করেছিলেন, তাই গ্রামের প্রায় প্রত্যেকেই তাকে এক ঘরে করে রেখেছিল। গ্রামের কোনো অনুষ্ঠানে, পুজোয় কিংবা বিয়েতে মনোজের পরিবারের কাউকে ঢুকতে দেওয়া হতো না। এমনকি মনোজের বোনের উপরে একদিন ভাড়াটে গুন্ডা দিয়ে হামলাও চালানো হয়, যাতে তারা কেসটা উইথড্র করে নেয়। কিন্তু এত কিছুর পরেও চন্দ্রপতি থেমে যাননি। তিনি তার ছেলে বউয়ের খুনিকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলেন। মনোজের মা ওই এলাকার প্রত্যেকটা অ্যাডভোকেটের চেম্বারে গিয়ে তাদের হাতে পায়ে ধরতে শুরু করেন তার ছেলের হয়ে কেস লড়ার জন্য। কিন্তু গঙ্গারাজের বিরুদ্ধে কেউ কেস নিতে চাইছিল না, কারণ ওই এলাকায় থেকে গঙ্গারাজের বিরুদ্ধে কেস লড়া মানে নিজেদের মৃত্যুকে ডেকে আনা। শেষ পর্যন্ত এগিয়ে আসেন একজন অ্যাডভোকেট, লাল বাহাদুর খোয়াল। তবে এই ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা ছিলেন না, তাই তার প্রাণের ঝুঁকিটাও তুলনামূলক কম ছিল। এরপর দেখতে দেখতে শুরু হয় কোর্টের ট্রায়াল। এই মামলাটাও হয়তো অন্যান্য মামলার মতো চাপা পড়ে যেত, কিন্তু সেটা হয়নি, কারণ তার পেছনে ছিল ভারতের মিডিয়া। রেগুলারলি তারা এই কেসের আপডেট টিভির পর্দায় দেখাতে থাকেন, বিভিন্ন জায়গায় ডিবেট চলতে থাকে। আর এইভাবেই মোটামুটি 2 বছর 9 মাস এই কেসটা চলে। শেষমেশ আসে সেই বহু প্রতীক্ষিত দিন, 2010 সালের 30 মার্চ। এই দিন এই কোর্টের শেষ ট্রায়াল চলছিল। এই দিনও গঙ্গারাজের আইনজীবী আদালতে দাঁড়িয়ে একটা মন্তব্য করে। তারা কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করে এটা বলে যে বাবলি আর মনোজ মারা যায়নি, তারা হয়তো বেঁচে আছে। আর যে 2টো বডি পাওয়া গিয়েছিল সেগুলো যে বাবলি আর মনোজেরই,
তার কোনো প্রমাণ পুলিশ দেখাতে পারেনি, বরং গঙ্গারাজকে ফাঁসানোর জন্যই মনোজের মা মিথ্যা মামলা করেছে। কিন্তু কোর্ট সেদিন এই যুক্তিকে মান্যতা দেয়নি। বিচারপতি ভানিগোপাল শর্মা এদিন এক ঐতিহাসিক রায় দেন। বাবলির ভাই সুরেশ কুমার, কাকা রাজেন্দ্র সিং, তার মামা বারুরাম, মামাতো ভাই সতীশ কুমার আর কাজিন গুরদেব সিং, এই 5 জনকে ফাঁসির সাজা শোনানো হয়। আর বাবলির দাদু গঙ্গারাজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এমনকি মনোজের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। এই রায় শোনার পর একদিকে ছিল মনোজের মায়ের চোখে জল, কারণ অবশেষে তিনি বিচার পেয়েছেন। কিন্তু অন্যদিকে হরিয়ানার জাট কমিউনিটির মধ্যে আগুন জ্বলে ওঠে। সেশনস কোর্টের এই রায়কে তারা নিজেদের সংস্কৃতির উপর এক নিকৃষ্ট আক্রমণের মতো দেখছিল, কারণ তাদের মতে একই গোত্রে বিয়ে কাউকে খুন করার থেকে অনেক বড় একটা অপরাধ। ফলে চারিদিকে শুরু হয় বিক্ষোভ। এমনকি বিচারপতি ভানিগোপাল শর্মার কাছেও থ্রেট কল আসতে শুরু করে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে তাকে চণ্ডীগড় থেকে পঞ্চকুলা কোর্টে ট্রান্সফার করা হয়। ভানিগোপাল শর্মার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ঠিক 45 দিনের মাথায় গঙ্গারাজের পরিবার হরিয়ানা হাইকোর্টে একটা অ্যাপিল করে, আর কোর্ট নতুন করে শুনানির জন্য সেই অ্যাপিল অ্যাকসেপ্টও করে নেয়। এবার ভারতে একটা নিয়ম আছে, হাইকোর্টের অনুমতি ছাড়া কারোর মৃত্যুদণ্ড কার্যকর হয় না। তাই মনোজ আর বাবলি কেসের হাজার হাজার পৃষ্ঠার নথি আরও একবার চেক করা হয়। এফআইআর, চার্জশিট, পোস্টমর্টেম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, এমনকি ট্রায়ালের রেকর্ড সব কিছু নতুন করে ভেরিফাই করা হয়। আর এবার ঠিক 11 মাস পর 11ই মার্চ 2011-তে হাইকোর্ট ফাইনাল রায়ে 5 জনের ফাঁসির সাজা বাতিল করে দেয়। এই 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এই কেসের মাস্টার মাইন্ড গঙ্গারাজ এবং বাবলিকে যে নিজের হাতে খুন করেছিল সতীশ, এদের দুজনকেই কোর্ট বেকসুর খালাস করে দেয়। হাইকোর্ট সেদিন জানায় যে গঙ্গারাজ সেদিন ঘটনাস্থলে ছিল না। তিনি ঘটনাস্থল থেকে 60 কিলোমিটার দূরে নিজের বাড়িতে ছিলেন, তাই এই কেসের সাথে তার সরাসরি কোনো লিঙ্ক নেই। অন্যদিকে সতীশকে ছেড়ে দেওয়া হয় কারণ তার বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ ছিল না। আর অবশেষে হাইকোর্ট জানায় যে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসের মধ্যে পড়ে না, তাই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। মনোজের মা চন্দ্রপতি, তার ভাই বোনদের এই 4 বছরের দীর্ঘ লড়াইটা ওই দিন এক ঝটকায় মিথ্যা হয়ে যায়। কিন্তু তারপরেও তিনি সাহস করে শেষ আপিলটা করেন। সুপ্রিম কোর্ট জানায় খাপ পঞ্চায়েত সম্পূর্ণভাবে বেআইনি, এগুলোকে উচ্ছেদ করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। ধর্মীয় রীতিনীতির অজুহাত দিয়ে কাউকে নৃশংসভাবে হত্যা করা সামন্ততান্ত্রিক মানসিকতার পরিচয়। তবে ভারতের শীর্ষ আদালত এদিনও হাইকোর্টের সেই পুরনো রায়কেই বহাল রেখেছিল। মানে এখান থেকেও এই কেসের মাস্টার মাইন্ড গঙ্গারাজ ছাড়া পেয়ে গিয়েছিল। আর এই রকমের অনার কিলিং কিন্তু একটা দুটো নয়, এরকম ঘটনা ভারতে বহু ঘটেছে। 2024 সালে হরিয়ানার কৈথল জেলাতে কোমল নামের একটি 20 বছরের মেয়েকে তার 17 বছরের ভাই গুলি করে হত্যা করে, কারণ কোমল যে ছেলেটিকে ভালোবাসত সে ছিল শিডিউল কাস্ট। ওই একই বছর সিরসা জেলায় সরবজিৎ কৌরকে তার বাবা আর তার ভাই মিলে হত্যা করে, কারণ সে পাশের গ্রামের একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। 2025 সালে স্বপ্নাকে তার ভাই ঘুমের মধ্যেই গুলি করে মেরে ফেলে, কারণ সে একই গ্রামের আর একই সম্প্রদায়ের এক ছেলেকে ভালোবেসেছিল। এরকম শয়ে শয়ে উদাহরণ আপনি আমাদের দেশে পেয়ে যাবেন। কোনোটা প্রকাশ্যে আসে, কোনোটা হয়তো আসে না। কিন্তু যতদিন এই গঙ্গারাজের মতো অপরাধীরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইপাস করে পার পেয়ে যাবে, তত কিন্তু আমাদের সমাজে এই ধরনের অত্যাচার, অন্যায়, অবিচার বাড়তেই থাকবে। কেমন লাগলো আজকের এই কাহিনী? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। এরকম ধরনের ক্রাইম স্টোরি যদি আপনি আরও জানতে চান, তাহলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।